সৈয়দ খানের এমন চিৎকার শুনে আয়াজের মনে প্রশান্তিতে ভরে ওঠে। সৈয়দ খান বেশ করুণ সুরে নিজের প্রাণ ভিক্ষা চাচ্ছে আয়াজের কাছে। আয়াজ সৈয়দ খানের কথায় পাত্তা না দিয়ে আবার ও বলা শুরু করল। ঠিক এইভাবে ঠিক এইভাবে মেয়েটা তোদের কাছে আকুতি মিনতি করে নিজের প্রাণ ভিক্ষা চেয়েছিল। কিন্তু তোরা কি করলি? পশুর মতো মেয়েটাকে খুবলে খেলি। শেষের কথাটা চিৎকার দিয়ে কথাটি বলে আজ আবার ও নিজের সর্বশক্তি দিয়ে সৈয়দ খানকে আঘাত করল। সৈয়দ খান আগের মতোই ঘর কাঁপিয়ে চিৎকার করে উঠল। এইটুকু আঘাত সহ্য করতে পারছিস না সৈয়দ খান? তাহলে ভাব ওই বাচ্চা মেয়েটা কিভাবে তোদের দেওয়া আঘাত সহ্য করেছিল। একমাত্র তোর কারণে একমাত্র তোর কারণে আমি চেয়েও মেয়েটাকে বাঁচাতে পারলাম না ওর আকুতি মিনতি শুনে ওকে আগলে রাখতে। একমাত্র তোর কারণে আমি আমার 10 বছরের বন্ধুত্ব হারালাম। কথাগুলো বলে আজ একের পর এক আঘাত করে যাচ্ছিল সৈয়দ খানকে। আজের এখন আঘাতে সৈয়দ খান ভুবন কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠছিল। কিন্তু আফসোস, এই ঘন জঙ্গলে পশু পাখি ছাড়া আর কেউ নেই সৈয়দ খানের চিৎকার শোনার জন্য। প্রায় ৪৫ মিনিট পর আজ সৈয়দ খানকে আঘাত করা বন্ধ করল। এতক্ষণ একনাগাড়ে আঘাত করার ফলে আজ হাঁপিয়ে উঠেছে। কিন্তু তখনও সে তার মনের আগুন নিভাতে পারছিল না। আজের এখন আঘাতে সৈয়দ খান নিষ্প্রাণ হয়ে গেল। তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। শরীরের সমস্ত শক্তি যেন ফুরিয়ে গেছে। আজ এবার সৈয়দ খানের সামনে এসে হাত দিয়ে সৈয়দ খানের মুখে তা চেপে ধরে উঠিয়ে হিসহিসিয়ে বলে উঠলে, প্রস্তুত থাক সৈয়দ খান, নিজের নির্মম মৃত্যুর জন্য প্রস্তুত থাক। আজ এবার ধ্বংসলীলা খেলায় নেমেছে। এক এক করে সবাইকে তাদের প্রাপ্য বুঝিয়ে দিবে। আর এইসবের পেছনে যে তুই একা ছিলিস না তাও আমি ভালো করে জানি। তোর মতো চুনিপুটির দ্বারা এত বড় গেম খেলা সম্ভব নয়। কিন্তু তুই ভাবিস না, সবাইকে এক এক করে আমার কাছেই ধরা দিতে হবে। আজের কথা শুনে সৈয়দ খান ক্লান্ত মুখে হাসির রেখা ফুটিয়ে বলে উঠল, আসল মানুষকে ধরা তোর পক্ষে সম্ভব না আজ খান। সে তোর ধরা ছোঁয়ার বাহিরে। সৈয়দ খানের কথা শুনে আজ বাঁকা হেসে বলে উঠল, সেটা তোর ভাবা লাগবে না সৈয়দ খান। আপাতত তুই নিজের মৃত্যুর প্রহর গুনতে থাক। আর এই মৃত্যুপথ কুঠি তে প্রতিটা মুহূর্ত উপভোগ কর। কথাটি বলেই আজ এরশাদকে কিছু ইশারা করেই ঘর থেকে বেরিয়ে যায়। আর অন্যদিকে আয়াজের প্রস্থানের পরপরই ওই বদ্ধ ঘর থেকে ভেসে আসছে বিকট চিৎকারের আওয়াজ। আজ বাড়ি থেকে বের হয়ে বসে পড়ে তার গাড়িতে। এখন সময় রাত ৮টা। আজ দক্ষতার সাথে গাড়ি চালানো শুরু করলো। আর ভাবতে লাগলো 10 বছর আগের ঘটনা। দিনটা ছিল ভোটের 2 সপ্তাহ পর। আজ এবং আবরারের বুদ্ধিমত্তার কারণে সেবার ভোটে জয় লাভ করেছিলেন মন্ত্রী ইকবাল হোসেন। সবাই এটা বিশ্বাস করেন, এমনকি মন্ত্রী ইকবাল হোসেনও এটা বিশ্বাস করেন, তার এই জয় লাভ হয়েছে শুধুমাত্র আবরার এবং আয়াজের কারণে। কিন্তু এই ব্যাপারটাই পছন্দ হলো না একজনের। তাই তো সে একটা নোংরা খেলা খেলল যাতে আবরার এবং আয়াজের বন্ধুত্বটা ভেঙে যায়। সেই অনুযায়ী সে কাজ করা শুরু করে দেয়। সে অনেক খোঁজের পর জানতে পারে আবরারের দুর্বলতা। আর এই নিয়েই সে পরিকল্পনা সাজায়। দিনটা ছিল শুক্রবার। এতদিন ভোটের কাজে দৌড়াতে দৌড়াতে আজ এবং আবরার জনেই ভীষণ ক্লান্ত। সেদিন আজ নিজের রুমে ঘুমিয়েছিল। তখন সময় হবে প্রায় বিকেল 5টা। হঠাৎই আজের ঘুমের ব্যাঘাত ঘটিয়ে তার ফোনটা বেজে উঠল। আজ ফোন হাতে নিয়ে দেখতে পায় অপরিচিত একটা নাম্বার থেকে ফোন এসেছে। আজের চোখে তখন ও ঘুম লেগে আছে। আজ কোনোমতে ফোন রিসিভ করে কানে ধরল। আর কানে ধরার সাথে সাথে ওপাশ থেকে কোনো মেয়ের কান্নারত আওয়াজ ভেসে আসে। ভালো ভাইয়া আমাকে বাঁচাও। ওরা ওরা আমাকে মেরে ফেলবে ভাইয়া। প্লিজ বাঁচাও আমাকে। ফোনের ওপাশের মেয়েটার কণ্ঠ শুনেই আজের ঘুম উবে যায়। নূপুর, নূপুর তুমি কোথায়? কাদের কথা বলছো? কোথায় তুমি? হ্যাঁ, ওপাশের মেয়েটা নূপুর ছিল। নূপুর আর কিছু বলতে নিবে তখনই কেউ নূপুরের কাছ থেকে ফোনটা কেড়ে নিল। কেমন আছিস আজ? সৈয়দ খান। ওহ যাক, চিনতে পেরেছিস তাহলে। আজ এবার হুঙ্কার দিয়ে বলে উঠল, কুতারা চিহ্ন তোত্তার বাচ্চা, তোর সাহস কি করে হলো নূপুরের গায়ে হাত দেওয়ার? উফ, আজ অল্পতেই এত হাইপার হোস না তহ। এখনো তহ কিছুই করলাম না। কিন্তু তুই যদি সময় মতো না আসিস তাহলে অনেক কিছুই করে ফেলবো। আজ আগের মতোই হুঙ্কার দিয়ে বলে উঠল, খবরদার সৈয়দ খান। নূপুরের গায়ে যদি একটা টোকাও পড়ে তাহলে তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো বলে দিলাম।
আমি আসছি, তুই ঠিকানা বল। আমি এখনই আসছি। সৈয়দ খান ঠিকানা বলাতে আজ দ্রুত গায়ের টি শার্ট জড়িয়ে বেরিয়ে পড়ে নূপুরের উদ্দেশ্যে। এত কিছুর মাঝে আজ আবরারের কথা বেমালুম ভুলে গিয়েছিল। আজ সৈয়দ খানের দেওয়া ঠিকানায় পৌঁছে দেখতে পেল একটা পরিত্যক্ত বাড়ি। আজ বাড়িতে প্রবেশ করে নূপুরকে ডাকতে থাকল, কিন্তু নূপুরের অস্তিত্ব খুঁজে পেল না। আজ হন্তদন্ত হয়ে নূপুরকে খুঁজে যাচ্ছিল, ঠিক তখনই কেউ একজন পিছন থেকে আয়াজের ঘাড়ে একটা ইঞ্জেকশন পুশ করে দিল। ইঞ্জেকশন পুশ করার সাথে সাথে আজ নিজের ঘাড় ধরে মেঝেতে বসে পড়ল। ঘাড়ের ব্যথা মুহূর্তেই সারা অঙ্গে ছড়িয়ে পড়ল আয়াজের। আয়াজের শরীর ধীরে ধীরে অবশ হতে থাকল। আজ আবছা আবছা চাহনিতে সামনের দিকে তাকিয়ে দেখতে পেল সৈয়দ খান সহ 3জন ছেলে নূপুরকে ধরে নিয়ে আসছে। নূপুর আজকে দেখতে পেয়েই কান্নারত অবস্থায় বলে ওঠে, ভালো ভাইয়া, ভালো ভাইয়া বাঁচাও আমাকে, ও ভালো ভাইয়া প্লিজ বাঁচাও আমাকে, আমার ভীষণ ভয় করছে। আজ নূপুরের সমস্ত আকুতি ভরা কথা শুনতে পাচ্ছিল, কিন্তু সে পারছিল না নূপুরকে বাঁচাতে, পারছিল না নূপুরকে আগলে রাখতে। আজের শরীর আস্তে আস্তে ছেড়ে দেয়। সে লুটিয়ে পড়ে মাটিতে, আর অবশ শরীর নিয়ে দেখতে থাকে নূপুরের সর্বনাশ। আজ অনেক চেষ্টা করছিল নূপুরের কাছে গিয়ে তাকে আগলে নিতে, কিন্তু আজের শরীর যেন জমে গিয়েছে। সেই নিভু নিভু চোখে নূপুরের সতীত্ব হারাতে দেখছিল। সেদিন তৃতীয়বারের মতো আজের চোখ দিয়ে পানি পড়েছিল। আজ শেষ 2বার কেঁদেছিল নিজের মা এবং দাদুর মৃত্যুতে। আজের জ্ঞান ফিরে প্রায় বেশ রাত করে। সে তার মাথা দুহাত দিয়ে চেপে ধরে শোয়া থেকে উঠে বসে। আজ নিজেকে ধাতস্থ করে বুঝতে চেষ্টা করে সে কোথায় আছে। আজ চারিদিকে চোখ বুলিয়ে দেখতে পায় সে একটা রুমের মধ্যে রয়েছে। আজ নিজের দিকে লক্ষ্য করতেই সে চমকে উঠে। খাটে সে অর্ধউলঙ্গ হয়ে বসে আছে। গায়ে তার পাতলা চাদর কোমর পর্যন্ত। আজ নিজের অবস্থা দেখে যতটা না অবাক হয়েছিল তার থেকে বেশি অবাক হয়েছিল তার পাশে এলোমেলো অবস্থায় শুয়ে থাকা নূপুরকে দেখে। নূপুরও অর্ধউলঙ্গ হয়ে তার পাশে শুয়ে আছে, বুক পর্যন্ত চাদর দিয়ে ঢাকা তার। আজ কিছু বুঝে উঠতে নিবে তার আগেই সেখানে আবরার সহ আরো 2জন মানুষ প্রবেশ করে। আবরার রুমে প্রবেশ করেই হতবাক হয়ে যায়। সে কোনোদিন কল্পনাও করতে পারেনি আজ এবং নূপুরকে এই অবস্থায় দেখবে। আবরার নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে তেড়ে যায় আজের দিকে। আজকে উঠিয়ে কিছু না বলেই মারতে থাকে। আজ কল্পনাও করতে পারেনি আবরারের এই আচরণ। আজ নিজের পক্ষে সেদিন কিছু বলতে পারেনি। আবরার সেই সুযোগই দেয়নি। সেদিন আবরারের মারে আজের যতটা না কষ্ট পেয়েছিল তার থেকে বেশি কষ্ট পেয়েছিল যখন আবরার তাকে অবিশ্বাস করেছে। সেদিন আজ আবরারের মারের কোনো প্রতিরোধ করেনি। তাই তো সে সেই ঘটনার পর টানা 2 সপ্তাহ হাসপাতালের ছিল। বর্তমান আজ এত সব ভাবতে ভাবতে তার বাড়ি এসে পৌঁছায়। কালো ডুপ্লেক্স আকারের বাড়ি। বাড়ির এক পাশে মণিমুগ্ধকর বাগান এবং অপর পাশে সুইমিং পুল। আজের বাড়ির প্রতিটি কোণায় কোণায় আভিজাত্যের ছোঁয়া। আজ নিজের রুমে প্রবেশ করে আলমিরা থেকে জামাকাপড় নিয়ে চলে যায় ওয়াশরুমে। এই মুহূর্তে তার নিজেকে শান্ত করা খুবই প্রয়োজন। অন্যদিকে শুকনির আবরার কিচেনে রান্না করছিল আর তখনই কেউ এসে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। আবরার বুঝতে পারল কে তাকে জড়িয়ে ধরেছে। আবরার মুখে হাসি ফুটিয়ে বলে উঠল, ঘুম হলো নূপুর বেগম। আবরারের কথার প্রতিউত্তরে নূপুর বলে উঠল, অনেক ভালো ঘুম হয়েছে জমিদার সাহেব। আবরার এবার রান্না রেখে নূপুরকে সামনে এনে তার কোমর জড়িয়ে বলে উঠল, ওহ তাই, ঘুম তোহ ভালো হবেই। আমাকে সারাক্ষণ জ্বালিয়ে ঘুম ভালো হবে না তোহ কি হবে? আবরারের কথায় নূপুর বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলে উঠল, আমি আপনাকে জ্বালাই, এটা আপনি বলতে পারলেন জমিদার সাহেব? আবরার নূপুরের এমন বাচ্চামো কথা শুনে মুচকি হেসে নূপুরের নাকের সাথে নিজের নাক হালকা ঘষে বলে উঠল, ইস, একদমই না। কে বলেছে আমার চড়ুই পাখি আমাকে জ্বালায়? আমার চড়ুই পাখি তোহ সবার থেকে ভালো। নূপুরের এবার উচ্ছ্বাসিত হয়ে হাসি মুখে বলে উঠে, সত্যি বলছেন জমিদার সাহেব? সত্যি সত্যি 3 সত্যি। এবার যান বেগম সাহেবা, ফ্রেশ হয়ে আসুন। খাবার ধরতে গেলে প্রস্তুত হয়ে গিয়েছে। আপনি আসলে একসাথে খাবো। নূপুর হাসি মুখে আবরারের কথায় সায় জানিয়ে সেখানে থেকে চলে যায়। আর আবরার নূপুরের চলে যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আবরারের মনে পড়ে যায় 10 বছর আগের সময়ের কথা। আর অতীত সেদিন নূপুরের সাথে দেখা হওয়ার পর কেটে যায় বেশ কিছুদিন। আবরারের সারাটা দিন কেটে যেত বুটের কাজে আর রাত হলেই কারো অস্তিত্ব তাকে বেশ পুরাতো।
আবরারের অজান্তেই তার মনে নূপুরের জন্য বেশ জায়গা তৈরি হয়ে যায়। একদিন দুপুরে আবরার আজের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আজ সারা রাত দুই বন্ধু মিলে জমিয়ে আড্ডা দিবে। আবরার প্রায় আজের বাড়িতে রাত কাটায়। বলতে গেলে আয়াজের বাড়িটা এক প্রকার আবরারের বাড়ি। দুই বন্ধুর মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। আয়াজের বাড়ির মাঝপথে একটা নদী পড়ে। আবরার সেখানে দিয়ে যাচ্ছিল, তখনই সে দেখতে পায় নদীর ঘাটে একটা কন্যা পানিতে পা ঝুলিয়ে বসে আছে। শাড়ির আঁচলটা অবহেলায় ঘাটের একপাশে পড়ে আছে। এই ভর দুপুরে নদীর পাড়ে এভাবে একটা মেয়েকে বসে থাকতে দেখে আবরার ভ্রু কুঁচকায়। সে জির পায় মেয়েটির পিছনে এসে দাঁড়ায় আর বলে ওঠে, এই মেয়ে, কে তুমি? এভাবে এই ভর দুপুরে এখানে কি করছো? আবরারের কথা শুনে মেয়েটা পিছনে ফিরে তাকায়। আর তখনই আবরার দেখতে পায় কান্নারত অবস্থায় থাকা নূপুরকে। নূপুর আবরারকে দেখে ভয় পেয়ে যায়। সে ভেবেছিল ওই দিনের মতো আবরার তাকে কোনো শাস্তি দিবে। নূপুর দ্রুত গতিতে বসা থেকে উঠে দাঁড়াতে নেয় আর তখনই শাড়ির আঁচলে পা বেঁধে পুকুরে পড়ে যেতে নেয়। আবরার নূপুরকে পড়ে যেতে দেখে তাড়াতাড়ি করে নূপুরের ডান হাত ধরে নিজের দিকে টান দেয়। নূপুর আবরারের টান সামলাতে না পেরে আবরারের বুকে আঁচড়ে পড়ে। বুকে প্রথম কোনো রমণীর এমন গভীর স্পর্শে আবরার জমে যায়। আর ওইদিকে নূপুর ভয়ে আবরারের পাঞ্জাবি খামচে ধরে। সে রীতিমতো ভয় পেয়ে গিয়েছে। প্রায় বেশ কিছুক্ষণ পর আবরার নিজেকে সামলে বলে ওঠে, সারাদিন কি এভাবেই আমার বুকে পড়ে থাকার ইচ্ছে আছে নাকি? আবরারের কথা শোনার সাথে সাথে নূপুর আবরারকে ছেড়ে দিয়ে সোজা হয়ে মাথা নিচু করে দাঁড়ায়। আবরার এবার নূপুরকে পর্যবেক্ষণ করতে শুরু করে। নূপুরের শরীরে কমলা রঙের শাড়ি বাঙালি ভাবে পরা, চুলগুলো ছেড়ে রাখা, চোখ মুখ কেমন ফুলে আছে। দেখে মনে হচ্ছে কান্না করেছে। নূপুরের এখন অবস্থা দেখে কেন জানি না আবরারের বুকে মোচড় দিয়ে উঠল। কিছুক্ষণ পর আবরার নিজেকে ধাতস্থ করে গম্ভীরভাবেই নূপুরকে জিজ্ঞেস করল, এই ভর দুপুরে নদীর পাড়ে বসেছিলে কেন? আবরারের প্রশ্ন শুনেও নূপুর চুপ ছিল। নূপুরের এমন চুপ থাকাতে আবরার বেজায় রেগে যায়। তাই এবার ধমকে বলে ওঠে, কি হলো, চুপ করে আছো কেন? কিছু জিজ্ঞেস করছি তো আমি। আবরারের এমন ধমকে আবরার রেবাচেকা খেয়ে গেল। সে ভাবেও নি নূপুর এভাবে কেঁদে উঠবে। আবরার এবার নূপুরকে কিছু না বলে খাটে দুপা ঝুলিয়ে বসে পড়ল। আর গম্ভীর কণ্ঠেই নূপুরকে বলে উঠল, এখানে বসো। নূপুর ও বাধ্য মেয়ের মতো আবরারের পাশে গিয়ে বসল, কিন্তু বেশ দূরত্ব রেখে। বেশ কিছুক্ষণ নীরবতা পর আবরার নরম গলায় বলে ওঠে, এই ভর দুপুরে এভাবে নদীর ঘাটে বসে কান্না করার কারণটা কি? আবরারের কথা শুনে নূপুর নীরবে কান্না করছে। কিছুক্ষণ পর নিজেকে খানিকটা শান্ত করে বলে ওঠে, আজকে মামি বলেছে আমাকে নাকি বুড়ো লোকের সাথে বিয়ে দিয়ে দিবে। আমি নাকি তাদের অন্য ধ্বংস করছি। তাই আমাকে বিয়ে দিয়ে তাদের মাথার বোঝা নামাবে। আর 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 এই শুক্রবার ওই লোকের সাথে আমার বিয়েও ঠিক করে ফেলেছে। কথাটি বলেই নূপুর আবারও কান্না শুরু করে দেয়। নূপুরে কথাগুলো শুনে আবরারের বুকটা ধক করে উঠল। অসম্ভবভাবে হার্টবিট বেড়ে যায়। আবরারের মনে হয় সে তার খুব প্রিয় জিনিস হারিয়ে ফেলছে। আবরার নিজেকে ধাতস্থ করে কিছুক্ষণ চুপ রইল। তারপর কিছু একটা ভেবে নূপুরকে জিজ্ঞেস করল, তা তোমার ওই না হওয়া বুড়ো বরের নাম কি? কোথায় থাকে? আবরারের কথা শুনে নূপুর কান্না থামিয়ে কিছুক্ষণ ভাবে। এই মানে নাম তো জানি না, কিন্তু শুনেছি সে আমাদের বাড়ির 3 বাড়ি পর থাকে। নূপুরের কথা শুনে আবরার একটা দীর্ঘশ্বাস ছাড়ে। মানে যার সাথে বিয়ে হবে তার নামই জানো না? নাম না জেনেই বিয়ে করতে যাচ্ছ? আবরারের এমন কথা শুনে নূপুর এবার আবরারের দিকে তাকিয়েই ভাভা করে কান্না করে দিল। আবরার নূপুরের এমন কান্না দেখে থতমত খেয়ে গেল। আচ্ছা, সে কি কান্না করার মতো কিছু বলেছে? ধমক দিয়েছে নাকি বকা দিয়েছে? তাহলে এই মেয়ে এভাবে কান্না করছে কেন? নূপুর কান্নারত অবস্থায় শুধালো, আমি কি বিয়ে করতে চেয়েছি নাকি ওই বুড়ো লোককে, যে তার সমস্ত তথ্য আমি জেনে রাখব? আবরার এবার আর চোখে নূপুরের দিকে তাকালো। এভাবে না কেঁদে তোমার বাবা মাকে বলো তুমি এই বিয়ে করবে না। তাহলেই তো হয়। আর তোমার মামি ও জোর করতে পারবে না। আবরারের কথা শুনে নূপুর কান্না বন্ধ করে মাথা নিচু করল এবং ধীর আওয়াজে শুধালো, তারা আমার সাথে থাকলে আজ এমন দিন দেখতে হতো না। উদ্ধৃতি চিহ্ন, তোমার সাথে থাকলে মানে? আমার জন্মের সময় আমার মা মারা যায়। মেয়ে হয়েছি দেখে বাবা ও ছেড়ে চলে যায়। তখন থেকেই আমার জায়গা হয়েছে আমার মামার বাড়িতে। মামা আমাকে খুব ভালোবাসেন।
কিন্তু মামি কেন জানি না আমাকে সহ্য করতে পারে না। আবরার বেশ শান্ত ভঙ্গিতে নূপুরের কথা শুনল। আবরার এবার বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে উঠল, এভাবে ভর দুপুরে নদীর ধারে বসে না থেকে বাড়ি যাও। আর হ্যাঁ, ওই তোমার না হওয়া বুড়ো বরের কথা ভেবে কান্না না করে বাড়িতে গিয়ে ঘুম দাও। ওই লোকের সাথে তোমার বিয়ে হবে না। এইটুকু বলে আবরার সেখানে থেকে চলে যায়। নূপুর অবাক চোখে আবরারের চলে যাওয়ার দিকে তাকিয়ে তাকে আর ভাবতে থাকে, সত্যি কি ওই বুড়ো লোকের সাথে আমার বিয়ে হবে না? আবরার আইজের বাসায় এসেছিল বিকেলের দিকে। এখন রাত 8টা। আবরার এবং আজের বাড়ির ছাদে বসে আছে। আবরার আজের বাড়িতে আসার পর থেকেই আজ খেয়াল করছে আবরার কিছু একটা নিয়ে ভেবে চলছে। আজ এবার আবরারের দিকে তাকিয়ে সন্দিহান গলায় বলে উঠল, তোর কি হয়েছে রে আবরার? আসার পর থেকেই দেখতেছি তুই কিছু একটা নিয়ে ভেবে যাচ্ছিস। সত্যি করে বলতো কি নিয়ে ভাবছিস? আবরার আজের দিকে তাকিয়ে বলে উঠে, আমাদের সামনে অনেক বড় একটা কাজ আছে আজ। আজ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, আবার কিসের কাজ? রাজনীতি বিষয়ক কাজ। আজ এবার বাঁকা হেসে বলে, না, বিয়ে ভাঙ্গা বিষয়ক কাজ। এই তোর মাথা ঠিক আছে? কার বিয়ে ভাঙবি তুই? শালা এদিকে নিজের বিয়ে হচ্ছে না আর ওইদিকে সে বিয়ে ভাঙ্গা পতারা করছে। আরে শালা আমার পুরো কথাটা তো শুনবি। এরপর আবরার আজকে সকল ঘটনা খুললে বলল। সব শুনে আজ বলে উঠল, হুম বুঝলাম। কি বুঝলি? আজ দুষ্টু মিশ্রিত স্বরে বলে উঠল, বুঝালাম এটাই যে মিশন ভোটের সাথে সাথে এখন মিশন বিয়ে ভাঙ্গার পালা। আজের কথা শুনে আবরার উচ্চস্বরে হাসা শুরু করে দেয়। আবরারের সাথে সাথে আজও হেসে দেয়। বর্তমান নূপুরের কণ্ঠে আবরার বাস্তবে ফিরে আসে। জমিদার সাহেব আপনি ঠিক আছেন তো? নূপুরের কথা শুনে আবরার ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, ঠিক আছি মানে? কি হয়েছে আমার? ঠিক থাকলে এভাবে একা একা হাসছিলেন কেন? নূপুরের কথা শুনে আবরার থতমত খেয়ে যায়। পুরনো দিনের কথা মনে করে আবরার কখন যে নিজের অজান্তেই হেসে ফেলেছে তাই সে বুঝতে পারেনি। আরে না, আমি হাসিনি। তুমি ভুল দেখেছ। আচ্ছা এসব বাদ দাও, খাবার হয়ে গেছে, তুমি টেবিলে যাও, আমি আসছি। আবরার কোনো মতে কথা কাটিয়ে নূপুরকে বুঝো দিল। 7 দিন পর কথা কোচিং সেন্টার থেকে বাসার দিকে রওনা দিয়েছে। জাফর আলী খান পরের দিনই কথাকে বালাগঞ্জের সবচেয়ে ভালো কোচিং সেন্টারে ভর্তি করিয়ে দিয়েছিল। কথা ও তার দাদুর কথা অমান্য করেনি। কথার কোচিং শুরু হয় দুপুর 3টে থেকে, শেষ হয় বিকেল 5টার দিকে। এখন বিকেল 4টা। কথা মাত্র তার কোচিং সেন্টার থেকে বের হলো। কথার দাদুর আদেশ কথাকে সবসময় বাড়ির গাড়ি করেই যাওয়া আসা করতে হবে। তাই কথা প্রতিদিন নিজেদের গাড়ি করেই যাওয়া আসা করে। কিন্তু আজ কোনো কারণবশত কথার কোচিং তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। কথা নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পেল এখন বিকেল 4টে বাজে। ঘড়ির দিকে তাকিয়ে কথা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আজ 1 ঘন্টা আগেই কথার ছুটি হয়ে গিয়েছে। ড্রাইভার প্রতিদিন বিকেল 5টার দিকেই কথার কোচিং সেন্টারে আসে। কিন্তু আজ তো তার তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছে। তাই ড্রাইভার এখনো আসেনি। কথা যে বাড়িতে কারোর সাথে যোগাযোগ করবে তাও পারছে না। কারণ তার কাছে যে মোবাইল নেই। কথা ভাবল আজ সে একা একাই বাড়িতে যাবে। যেই ভাবা সেই কাজ। কথা নিজের কাঁধের ব্যাগটা শক্ত করে ধরে হাঁটা ধরল বাড়ির পথের দিকে। কথা কিছু দূর যাওয়ার পর হুট করে একটা গাড়ি তার সামনে এসে থামল। হুট করে এভাবে গাড়ির সামনে চলে আসায় কথা ভয় 2 কদম পিছিয়ে গেল। আর তখনই গাড়ি থেকে নেমে আসলো আজ। পরনে তার কালো পাঞ্জাবি পায়জামা, সাদা মুজিব কোটে, হাতে রিচার্ড মাইল নামক কালো ঘড়ি, চোখে কালো সানগ্লাস, পায়ে কালো জুতো, ঠোঁট তার নজরকাড়া হাসি। আজ বেশ ভাবের সাথে গাড়ি থেকে বের হয়ে কথার সামনে এসে দাঁড়ালো। কথা আজকে দেখে চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে রইল। আজ সানগ্লাসটা চোখ থেকে সরিয়ে মুচকি হাসল। আজের এমন ভাব দেখে কথার মনে হচ্ছে তার শরীরেকে যেন আগুন ধরিয়ে দিয়েছে। কথা রাগে মুখ করে আজকে ইশারা করল, রাস্তাটা কি আপনি কিনে নিয়েছেন? প্রতিবার এভাবে বেপরোয়া ভাবে গাড়ি চালান কেন? নাকি এখন থেকেই নিজেকে এমপি ভাবা শুরু করে দিয়েছেন? কথা ভেবেছিল আজ তার ইশারা বুঝতে পারবে না। কিন্তু কথাকে অবাক করে দিয়ে আজ বলে উঠল, ঠিকই বলেছ। আমার না এখন থেকেই কেমন এমপি এমপি অনুভূতি হচ্ছে। আর কি বললে? প্রতিবার আমি বেপরোয়া ভাবে গাড়ি চালাই? নাকি তুমি বাচ্চাদের মতো রাস্তার মাঝে লাফালাফি করো? বয়স তো ভালোই হয়েছে, কিন্তু আফসোস, বুদ্ধি এখনো ওই হাঁটুর নিচেই আছে।
এত অপমান কি মেনে নেওয়া যায়? কথা আয়াজের দিকে তাকিয়ে রাগে ফুঁসছে। যেদিন থেকে তার আয়াজের সাথে দেখা হয়েছে সেদিন থেকেই হয়তো আয়াজ তাকে কে ধমকে কথা বলেছে আর না হলে ফ্রিতে চড় থাপ্পড় দিয়েছে। কিন্তু এত কিছুর মাঝে কথা এটা ভেবে পেল না আয়াজ তার ইশারা কিভাবে বুঝতে পারল। আমি জানি তুমি কি ভাবছো। এটাই যে আমি তোমার ইশারা কিভাবে বুঝতে পারলাম। তাহলে জেনে রাখো, এই আয়াজ খানের কাছে কোনো কিছুই অসম্ভব না। অবশ্য তোমার মতো মাথার নিচে ফাঁকা মানুষেররা আর কি বা বুঝবে। না, আর অপমান নিতে পারছে না কথা। তাই সে আয়াজের দিকে চোখ গরম করে তাকিয়ে আয়াজের পাশ থেকে চলে যেতে নিয়েছিল। কয়েক কদম যেতেই কথা শুনতে পেল, সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। আয়াজের এখন গান শুনে কথা সেখানেই দাঁড়িয়ে যায়, আর পিছনে ঘুরে আয়াজের দিকে তাকায়। কথা আয়াজের দিকে তাকাতেই আয়াজ দুষ্ট হেসে কথাকে চোখ টিপ দেয়। কথা আয়াজের এখন কাজে আয়াজকে মনে মনে হাজারো বকা দিতে দিতে রেগে ধুপোথাপ্পা ফেলে সেখানে থেকে চলে যায়। আর আজ কথার চলে যাওয়া দেখে বেশ জোরেই হেসে ফেলে। সারাদিন ভোটের কাজ করে মাত্রই বাড়ি ফিরছিল আজ, আর তখনই দূর থেকে কথাকে দেখতে পায়। কথা আজের সামনে আর আজ তাকে জ্বালাবে না। কি হয়, আর তার না হওয়া ময়না বউয়ের জন্যই তো সে 1 সপ্তাহের মধ্যে সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছে। এইভাবেই দিন অতিবাহিত হতে লাগলো। আজ এবং আবরার জনেই ভোটের কাজে ভীষণ ব্যস্ত হয়ে পড়ল। তারা নিজের সর্বোচ্চ দিয়ে তাদের ভোটের প্রচার কার্য চালাচ্ছে। ওইদিকে আরিয়ানের ইন্টার্নি শেষ হলো দিন দুয়েক আগে। এখন আরিয়ানের কাছে বেশ বড় সুযোগ আসে। আর তা হলো কানাডার সেন্ট মাইকেল এস হসপিটাল 5 বছরের জন্য ডক্টরি করার সুযোগ। আরিয়ান প্রায় অনেক দিন ধরে চেষ্টা করছিল এই হসপিটালের সুযোগ পাওয়ার। অবশেষে তার স্বপ্ন পূরণ হয়েছে। অন্যদিকে বৃষ্টি নিজেকে গুছিয়ে নিয়েছে। সে অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছে সে আর এই দেশে পড়াশোনা করবে না। এখানে থাকলে প্রতিনিয়ত তাকে ধুকে ধুকে মরতে হবে। সে যেমন আরিয়ানকে খুব ভালোবাসে ঠিক তেমনি ভাবে কথা খুব ভালোবাসে। তাই সে ঠিক করেছে নিজেকে শক্ত করে গড়ে তুলবে। কথা আর আরিয়ানের মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে সে থাকবে না। আসমা আলী খান প্রথমে বৃষ্টির এভাবে বাহিরে পড়াশোনা করা নিয়ে বেশ আপত্তি করেছিলেন। কিন্তু বৃষ্টির বাবা অর্থাৎ মাসুম খান তার মেয়ের ইচ্ছেকেই প্রাধান্য দিয়েছেন। তাই আসমা আলী খান ও ইচ্ছে না থাকা সত্ত্বেও রাজি হয়ে গেলেন। অন্যদিকে কথার দিন শুরু হয় পড়ালেখা নিয়ে, আবার দিন শেষও হয় পড়ালেখা দিয়ে। আর কয়েকদিন পর তার ভর্তি পরীক্ষা শুরু হবে। তাই তো সে এখন পড়ালেখা নিয়ে ভীষণ ব্যস্ত। আরিয়ান অবশ্য কথাকে পড়ালেখার বিষয়ে সাহায্য করছে। এই কয়েক দিনে আবরারের সাথে কথার সম্পর্ক বেশ সহজ হয়ে গিয়েছে। আবরার এখন কথার অনেক খেয়াল রাখে। হুটহাট কথার পছন্দের জিনিস নিয়ে হাজির হয়ে যায়। মাঝে মাঝে কথার মনে হয় আবরার ও হয়তো কথাকে ভালোবেসে ফেলেছে। এভাবেই সবার জীবন এগিয়ে যাচ্ছে। কিন্তু তারা কেউই জানে না সামনে তাদের জন্য কি অপেক্ষা করছে।